আমাদের আজকে দুটো ক্লাস, উইক 7 এর লেসন 13 এন্ড লেসন 14। তো আমরা এর আগে লেসন 10 পর্যন্ত যেটা দেখেছি, প্রথমে ইন্টিগ্রেশনটা সম্পর্কে দেখেছি, তারপর আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে পড়াশোনা করতেছিলাম। এতদিন যেগুলো পড়েছি সেগুলো সবগুলো ছিল ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। আর প্রথমে আমি ইনডিফাইনাইট আর ডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে তোমাদের বেসিক কিছু কথা বলেছিলাম, যেমন ইনডিফাইনাইট ইন্টিগ্রালে কোনো লিমিট থাকে না, কিন্তু ডিফাইনাইট ইন্টিগ্রাল যেটা, সেটা লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকে, তার মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টিগ্রেশন করতে হয়। তো সেইখানে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে তোমাদের। সংজ্ঞাটা এখানে দেখবা, ইন জিওমেট্রি এন্ড আদার অ্যাপ্লিকেশন এরিয়াস অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস ইট বিকামস necessary to find the difference in the value of an integral f of x for two assigned value of the independent variable x, say a b, where a and b are two real number. তো এখানে এ এন্ড বি দ্বারা বোঝাচ্ছে, এ দ্বারা বোঝাচ্ছে লোয়ার লিমিট, আর বি দ্বারা বোঝাচ্ছে আপার লিমিট। আসলে নিচের ইন্টিগ্রেশনের সাইনের নিচে যে যেটা দেওয়া হয়, যে লিমিটটা দেওয়া হয় সেটাকে বলা হয় লোয়ার লিমিট, আর ইন্টিগ্রেশন সাইনের উপরে যে লিমিটটা দেওয়া হয় সেটাকে বলা হয় আপার লিমিট। তো সেখানে বলে দেওয়া হয়েছে এর থেকে বি বড় হবে, দ্যাট মিনস আপার লিমিটটা বড় হবে। তো সেটাই বলা হয়েছে যে ডিফারেন্স বের করা, এরিয়া বের করার সময় ডিফারেন্স বের করা। তো এটা কিভাবে করব, যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটের যে ভ্যালুটা, দ্যাট মিনস আপার লিমিট আর লোয়ার লিমিটের যে ডিফারেন্সটা হবে, সে তার মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনের ভ্যালু পাবো। আর ইনডিফাইনাইট ইন্টিগ্রালে আমরা দেখতাম কি, যদি এক্স থাকতো তার পাওয়ার এক্স স্কোয়ার হয়ে যেত, এভাবে প্লাস সি দিয়ে লিখতাম। কিন্তু ডিফাইনাইট ইন্টিগ্রালে আমরা ওরকম এক্স থাকবে না, এক্স থাকলে সেখানে একটা নির্দিষ্ট আমি ভ্যালু পাবো, যেটা আপার লিমিট আর লোয়ার লিমিট থাকবে তার অনুসারে। তো পার্থক্য এখানেই, যে ইনডিফাইনাইট ইন্টিগ্রালে আমরা কোনো এক্সাক্ট ভ্যালু পাই না, কিন্তু ডিফাইনাইট ইন্টিগ্রালে আমরা এক্সাক্ট ভ্যালু পাই। তো এটার জন্য, যার জন্য ইনডিফাইনাইট ইন্টিগ্রালে প্লাস সি কনস্ট্যান্ট দেওয়া হয়। আর এখানে কোনো প্লাস সি দিতে হবে না, কারণ আমরা এক্সাক্ট ভ্যালু পেয়ে যাব, যে মানটা চেয়েছে সেই মানটাই পাবো। তো এখানে সেই সংজ্ঞাটা আরো সুন্দরভাবে এখানে লেখা আছে, ইটস কল্ড ডিফাইনাইট ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ওভার দ্য ডোমেইন এ কমা বি। তার মানে ডোমেইন বলতেছে এখানে যে লিমিটটা দেওয়া আছে সেটা ইজ ডিনোটেড বাই এই, এটাকে এভাবে লেখা হয়, শুধু আগের মতোই, শুধু এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটটা দেওয়া হয়েছে। এখানে এ বি এর জায়গায় আমরা অন্য কিছু দিব, আর সেটা কিভাবে করতে হয় সেটাও এখানে দেওয়া হয়েছে। যেমন এই যে প্রথমে ইন্টিগ্রেশন করতে হবে সিম্পলি, তারপর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এ বি লিখতে হবে, যেখানে বি হচ্ছে আপার লিমিট, এ হচ্ছে লোয়ার লিমিট, তারপর যেটা এখানে প্রথমে জি অফ বি মাইনাস জি অফ এ হবে। এভাবে করে আমরা দেখুন ডিফারেন্স, যেটা ইন্টিগ্রেশন করার পর যেটা পাবো তার যে ডিফারেন্সটা হবে, সেখানে তার মাধ্যমেই আমরা ইন্টিগ্রালের ভ্যালুটা পাবো। এটাই ডিফাইনাইট ইন্টিগ্রাল এর মেইন উদ্দেশ্য। তো এখানে আরো বেশ কিছু ভাবে করে দেওয়া আছে, এখানে জাস্ট ডেফিনেশনটা একটু ব্যাখ্যা করা হয়েছে। তো ডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে যদি কোনো কারো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারো। আচ্ছা, আমরা দেখি এখানে বেশ কিছু প্রপার্টিস আছে। তোমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল আগেও দেখেছো, ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা করে আসছো। আমরা জাস্ট ওইটা কি রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের, যে আবার এটা পড়তে হবে বা সামনে তোমাদের এগুলো লাগবে। আমি তোমাদের প্রথমেই ক্লাসের প্রথমেই বলেছি যে ইন্টিগ্রেশন যেটা পড়বে সেগুলো প্রত্যেকটাই তোমাদের এখানে, যে আমি বেসিক জিনিস আসলে পড়াচ্ছি, এখানে হয়তো বা মানে খুব নতুন কিছু তোমরা পাবে না, বাট এখানে প্রত্যেকটা লেসন তোমাদের ভবিষ্যতে, তোমরা ম্যাথ নিয়ে যেহেতু পড়তেছো, ভবিষ্যতের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে বেসিকটা থাকে, চর্চা না থাকতে এই বেসিকটা ভুলে যাই। তো ওই বেসিকটা রিমাইন্ড করার জন্যই তোমাদের ফার্স্ট ইয়ারের কোর্সগুলো আসলে হয়ে থাকে। তো সেই অনুসারে আমরা এখান থেকে এতক্ষণ আমরা এর আগে মিড টার্মে আমরা দেখেছি ইনডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করেছি, এবার আমরা ডিফাইনাইট ইন্টিগ্রাল সম্পর্কে শিখতেছি। তো ডিফাইনাইট ইন্টিগ্রাল আমরা দেখলাম, ডিফাইনাইট ইন্টিগ্রালের প্রপার্টিস আছে, এই প্রপার্টিস গুলো এখানে দেওয়া হয়েছে। আহ, যেমন আগের মতোই, এখানে নতুন কিছু নাই। তো এখানে দেখো কিছু বলা আছে, যেমন একটা ফাংশন এক্স এ যদি দেওয়া থাকে, তো সেটাকে চাইলে আমরা পুরো সবকিছু, যেমন ডিএক্স আছে এখানে ডিজেট কনভার্ট করে এভাবে নিয়ে যেতে পারবো। তো এভাবে পুরো একটা ভেরিয়েবলে পরিবর্তন করা সম্ভব হয়, এটা একটা প্রপার্টিস দেওয়া আছে।
আর এখানে যদি কখনো দেখা যায় যে আপার লিমিট আর লোয়ার লিমিট যদি আপার লিমিটের থেকে বড় হয়, তাহলে কি করতে হয়, তাহলে মানে যে আমাদের যে মানে এটা আছে, লিমিটটা আছে, সেটাকে আমাদের উল্টিয়ে দিতে হয় বা রিভার্স করতে হয়, বা উল্টায় করার জন্য কি করতে হয়, একটা মাইনাস দিতে হয়। যেমন এখানে এ থেকে বি ছিল, এটা যদি একটা মাইনাস দেওয়া হয় তখন বি থেকে এ লিমিট হয়ে যাবে। এখানে লোয়ার লিমিট ছিল এ, আর এখানে চলে আসছে বি, কিন্তু সেটা করার জন্য আমাদের কি দরকার হয়েছে, একটা মাইনাস দেওয়ার দরকার হয়েছে। যদি এরকম হয়, যেমন লোয়ার লিমিট এরকম থাকে, লোয়ার লিমিট 2, আপার লিমিট আছে 1, তো দেখা যাচ্ছে লোয়ার লিমিট বড় হয়ে গেছে। তো এরকম যদি হয়, সেটাকে উল্টে দেওয়ার জন্য একটা মাইনাস দিতে হয়, মাইনাস দিলে জিনিসটা উল্টে নেওয়া আসা যায়। আর এখানে আরো প্রপার্টিস আছে, যেমন এ এ যদি 1 থেকে 1 এটার মধ্যে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে তার কোনো ডিফারেন্স আসবে না, কারণ আমি প্রথমেই বলেছি ডিফারেন্ট ইন্টিগ্রাল দ্বারা আসলে ডিফারেন্স নির্ণয় করাটাই বোঝাচ্ছে। তো এ থেকে এ যদি হয়, তাহলে এর ইন্টিগ্রেশন করলে 0 হবে, কারণ আহ, যে লিমিট থেকে আছে শুরু হয়েছে সেই লিমিটই শেষ, সো তার যে ভ্যালু পাবো সেটা 0ই হবে। আবার যদি এরকম কখনো থাকে এ থেকে সি, এখানে লোয়ার লিমিট আছে এ, আপার লিমিট আছে সি, এফ অফ এক্স ডিএক্স, তো এর ভিতরে যদি কোনো একটা ভ্যালু বা কোনো একটা লিমিট নিয়ে আসতে হয় বি, সেটাকে আমরা কিভাবে আনবো? যেমন লোয়ার লিমিটের পজিশনে লোয়ার লিমিটই থাকবে এ, এ থেকে বি, আবার এখানে বি আপার লিমিট ছিল সি, এখানে সি থাকবে, এই যে বিটা এখানে নিয়ে আসছি আপার লিমিটে, এখানে লোয়ার লিমিট দিয়ে দিলাম। এভাবে করে আমরা নতুন একটা লিমিট এর ভিতরে নিয়ে আসতে পারি। এখানে বেশ কিছু আরো এরকম প্রপার্টিস দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। এই প্রপার্টিস গুলো সামনে ইন্টিগ্রেশন বা পরবর্তীতে তোমরা যখন বড় বড় কোর্স করবে, তখন দেখা যাবে যে সেখানে বড় বড় ইন্টিগ্রেশন আছে। সেই ইন্টিগ্রেশন করার জন্য এইসব সূত্র তোমাদের প্রয়োজন হবে। তো তোমরা এটা একটু দেখে নেবে, এখানে প্রায় 10টা 9টার মতো সূত্র তোমাদের দেওয়া আছে, এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিবে। আমরা এখানে এক্সাম্পলে চলে যাচ্ছি, মেনলি আমাদের এক্সাম্পল নিয়ে কাজ। তো আমাদের এখানে ইভ্যালুয়েট ইন্টিগ্রেশন 1 থেকে 9, লোয়ার লিমিট এখানে 1 আছে, আপার লিমিট 9 আছে, ডিএক্স বাই রুট এক্স, এখানে ডিএক্স দুইবার লেখা হয়ে গেছে, টাইপ মিস্টেক। এখানে ডি 1 বাই, এটা হবে 1 বাই রুট এক্স ডিএক্স, ঠিক আছে, এখানে ডিএক্স টা হবে না, ডিএক্স একবারই হবে। যাই হোক, এখানেও সেই একই জিনিস লিখছে। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন করি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সিম্পল যে আমরা ইন্টিগ্রেশনটা করতাম, সেই ইন্টিগ্রেশনটা আমরা করে নিব, তারপরে আমাদের লিমিটের কাজ করব। তো প্রথমে 1 বাই রুট এক্স, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুসারে করলে আমরা পাবো 2 এক্স টু দি পাওয়ার হাফ। তো সেই 2 এক্স টু দি পাওয়ার হাফটা আমরা এখানে 2টাকে বাইরে নিয়ে আসলাম, যেহেতু কনস্ট্যান্ট অলওয়েজ বাইরে চলে যায়। আর এটাকে ইন্টিগ্রেশন করার পর যখন লিমিটের কাজ করতে হবে, তখন থার্ড ব্র্যাকেট দিয়ে সাধারণত করা হয়। তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এক্স এর জায়গায় প্রথমে আমরা 9 বসাবো, তারপর মাইনাস দিয়ে এক্স এর জায়গায় 1 এর ভ্যালুটা বসিয়ে দেবো। তো সে ক্যালকুলেশন করলে 9 টু দি পাওয়ার হাফ, দ্যাট মিনস 3, আর 1 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে 1। তো 9 টু দি পাওয়ার 3 মাইনাস 1, দ্যাট মিনস 2, আর আগে এখানে 2 আছে, তাহলে 2 করে গুণ করলে 4 আসছে। খুব সিম্পল একটা ইন্টিগ্রেশন। তো এভাবে আমরা আরো বেশ কিছু এক্সাম্পল এখানে আছে, আস্তে আস্তে আমরা বড়র দিকে যাবো, প্রথমে ছোট ছিল ওটা। তো তারপরে এক্সাম্পল 2 তে আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন 1 থেকে 4, 2 এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স প্লাস 5 ডিএক্স। তো এখানে তিনটা পার্ট দেওয়া আছে, তিনটা পার্ট আমরা ইন্টিগ্রেশন একসাথে করে তারপরে লিমিটটা বসাবো। প্রথমের কাজটুকু তো তোমরা অলরেডি এখন শিখিয়ে গিয়েছো কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, এটা আমি আর বললাম না। 2 x³ বাই 3 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 5 এক্স, এবার থার্ড ব্র্যাকেট দিয়ে 1 থেকে 4 লিমিট। প্রথমে আমরা 4 এর মানটা বসাবো এই সবগুলোর জন্য, তারপরে মাইনাস দিয়ে প্রত্যেকটা এক্স এর জায়গায় 1 এর মানটা 1 বসিয়ে দিব। এভাবে ক্যালকুলেশন করলে আসবে 27। তোমরা আগে যে ম্যাথ গুলো করেছো সেই ম্যাথ গুলো পুরোপুরি করে আসে, তারপরে জাস্ট আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দিয়ে ডিফারেন্স যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার হবে, আর প্লাস সি দেওয়ার দরকার নেই। এটুকুই হচ্ছে মেন পার্থক্য। এক্সাম্পল 3 আছে, ইভালুয়েট 2 থেকে 4 দেওয়া আছে, ইন্টিগ্রেশন লিমিট এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা আগেও দেখেছি আমাদের কিভাবে সাবস্টিটিউশন করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এইটাকে যদি আমি ধরে নিচে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2 এক্স, তো উপরে এক্স ডিএক্স আছে, সো আমরা ওইটাকে আমরা ধরে নিব যে নিচে নিচে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1।
তো আমরা এখানে ধরে নিলাম, প্রথম আমাদের সিম্পল আগের মতো ইন্টিগ্রেশনের মতো ইন্টিগ্রেশন করে নিব, তারপর জাস্ট লাস্টে যে তার ব্র্যাকেট দিয়ে লিমিট বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে হবে। এমন না যে ইন্টিগ্রেশন যখন করতেছি তখনই আমাদের ওই লিমিটটা দিয়ে করতে হবে। ইন্টিগ্রেশন যখন শেষ পর্যায়ে যাবে, ইন্টিগ্রেশনের সব কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা জাস্ট লিমিটটা বসিয়ে দিলেই হবে। আর এখানে একটু কাজ আছে, দেখো লিমিটটা চেঞ্জ করতে হয় অনেক ক্ষেত্রে, আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আমরা জেড ধরেছি, কিন্তু আমাদের লিমিট যেটা আছে এইটা, এই 2 আর 4, লোয়ার লিমিট 2 আছে, আপার লিমিট 4 আছে। এই দুটা হলো আমাদের যে লিমিট, ওটা হলো এক্স এর লিমিট। যখন আমরা জেড ধরে নিব, তখন আমরা জেড এর লিমিটটা বের করে নিব। তো প্রথম কাজ ধরে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড। তারপরের কাজ ছিল ডিফারেন্সিয়েশন করে, যেমন এক্স ডিএক্স এর মানটা বের করা। এক্স ডিএক্স এর মানটা আমরা পাবো ইজ ইকুয়াল টু ডিজেড বাই 2। যাই হোক, এ পর্যন্ত আছে। তো আমাদের এবার লিমিট চেঞ্জ করতে হবে। যেমন এখানে এক্স এর জন্য ছিল 2, তো when x ইকুয়াল টু 2 দেন z ইজ ইকুয়াল টু 3। কিভাবে হয়েছে, এখানে মানটা বসিয়েছি। x এর মান যদি এখানে 2 বসাই, তাহলে 2 স্কয়ার দ্যাট মিন্স 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, তাহলে z এর মান পাচ্ছি 3। আবার x এর আপার লিমিট ছিল 4, এটা বসাই when x ইকুয়াল টু 4, তো আমরা এখানে বসিয়ে দিলাম 4 স্কয়ার মাইনাস 1 দ্যাট মিন্স 16 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 15, তো z ইকুয়াল টু 15 পেলাম। তো আমাদের আগের লোয়ার লিমিট ছিল 2 4, এবার লোয়ার লিমিট আর আপার লিমিট হয়ে গেল 3 and 15। তো সেটা আমরা এবার বসিয়ে দিলাম। আমাদের পুরো ইন্টিগ্রেশনটা এক্স থেকে কনভার্ট হয়ে জেড এ চলে যাচ্ছে, লিমিটও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 2 এর জায়গায় চলে আসবে 3, আর 4 এর জায়গায় চলে আসবে 15। আর এখানে ডিজেড বাই 2 ইনটু জেড, এটা আমরা পেয়েছি। তাহলে হাফটাকে আমরা বাইরে নিয়ে আসবো। তো ডিজেড বাই জেড, এটা 1 বাই জেড ডিজেড, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে ডিজেড বাই জেড আমাদের এটা হচ্ছে লন এক্স এর সূত্র বা লগ এক্স যেটাও বলো, লগ এক্স এর সূত্র। তাহলে হাফ লগ জেড 3 থেকে 15। প্রথমে 15 বসাবো জেড এর জায়গায়, তারপরে মাইনাস দিয়ে 3 বসাবো। তো হাফ লগ 15 মাইনাস লগ 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আরো এক্সাম্পল এইভাবে দেওয়া আছে। আমরা জাস্ট সিম্পলি আগের মতো ইন্টিগ্রেশন করে এসে এখানে লাস্টে যে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দিব, এটুকুই হচ্ছে আমাদের পার্থক্য। আগে যেভাবে আমরা শিখে আসছি সে তার সাথে প্রথম ক্ষেত্রে কোনো মিলে নাই, জাস্ট আমাদের এখানে এসে থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসাতে হবে, এটুকুই হচ্ছে আমাদের ইনডিফাইনাইট আর ডিফাইনাইটের মধ্যে মেইন পার্থক্য। সো এর পরেরটা আছে ইভালুয়েট 0 থেকে 4 এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস প্লাস 9 ইজ ডিএক্স। তো আমাদের ওই এখানেও ধরে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস 9, এটাকে যদি আমরা জেড ধরে নিই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই 2x। তো 2x আমাদের এক্স ডিএক্স আছে, তো এক্স ডিএক্স এর মানে এই আগের মতোই বের করে নিব। তো আমাদের এখানে লোয়ার লিমিট ছিল 0 আর আপার লিমিট ছিল 4, এটা চেঞ্জ হয়ে আমাদের এই হয়ে জেড ইকুয়াল এক্স ইকুয়াল টু 0, দেন জেড ইজ ইকুয়াল টু আমরা পেলাম 9। when z is equal to x is equal to 4, তখন z is equal to পাচ্ছি 25। আপার লিমিট, আগে লোয়ার লিমিট ছিল 0, এবার লোয়ার লিমিট হচ্ছে 9, এবার লোয়ার লিমিট আপার লিমিট ছিল 4, এখানে হচ্ছে 25। তো এটাই করা হয়েছে। বাকি হাফ বাইরে নিয়ে আসা হয়েছে, 9 থেকে 25 লিমিট রুট ওভার জেড ডিজেড। তো রুট ওভার জেড মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ। তো এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র করব, করে যেটা পাবো। তারপর প্রথমে আমরা জেড এর জায়গায় 25 বসাবো, তারপরে আরেকবার বসাবো 9। এভাবে বসিয়ে যে মানটা পাবো সেটা আমাদের অ্যান্সার হবে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিয়েছে, হয়তোবা তোমরা যখন খাতা কলমে করবে আর 2 লাইন হয়তোবা বেশি হবে। তো এটা তোমরা হয়তোবা ক্যালকুলেশনের ব্যাপার, নতুন কিছু নাই এখানে। এই এক্সাম্পল গুলো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, আমরা একটু এতক্ষণ আমরা দেখতেছিলাম মানে যেটা আমাদের অ্যালজাব্রিক ছিল। এবার আমরা একটা দেখি যে মানে আমাদের যদি এখানে ট্রিগোনোমেট্রিক কিছু থাকে সেভাবে, তাহলে আমরা সেটাকে কিভাবে করব সেটা এখানে দেখানো হয়েছে। তো ইভালুয়েট 0 থেকে আই এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এটাকে ইন্টিগ্রেশন করতে হলে খেয়াল করে দেখবে, এখানে কোনো কিছু ধরে নিলে কিন্তু ওই এখানেও কিন্তু ভুল হয়েছে, এক্স ডিএক্স হবে, ডিএক্স একবার হবে, দুইবার হয়েছে এখানে। মানে আমি আসলে বই থেকে লিখে নিয়েছি এটা, সো এখানে বইয়ের হয়তো বা ভুল ছিল, এটা সেখান থেকে আসছে। এখানে ডিএক্স একবার হবে, হয় এখানে ডিএক্স হবে অথবা এখানে ডিএক্স হবে। সাধারণত এ উপরে আছে এক্স, নিচে আছে 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটাই হচ্ছে ম্যাথ।
তো এটাকে যদি ধরে নেওয়া হয় তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করে অন্যটা পাচ্ছি না। তো আমাদের কিছু একটা অপারেশন এখানে করতে হবে। যেহেতু আমাদের এটা আছে, তো আমরা এখানে কি করলাম, দেখো আমাদের এখানে 0 থেকে পাই আছে। তো আমরা চাইলে এখানে আমাদের একটা বেসিক, আমাদের এই জিনিসটা যে লিখলাম পাই - এক্স, এটা আমাদের হয়তোবা প্রপার্টিসে একটা সূত্র ছিল। আমি প্রপার্টিসে একটু ঘুরে আসি। প্রপার্টিসে দেখো এখানে 6 নম্বর প্রপার্টিস একটা প্রপার্টিস দেওয়া আছে। দেখো 0 থেকে a f(x) dx। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, 0 থেকে a f(a - x) dx। এক্স এর জায়গায় যে এই যে 0 থেকে a এর যে মানটা আছে a - x dx, এভাবে আমরা চেঞ্জ করে লিখতে পারি, তাতে কোনো মানের পরিবর্তন হয় না। তো সেই একই কাজ আমাদের অঙ্কের স্বার্থে আমরা এই সূত্রটা বা এই আমাদের যে প্রপার্টিসটা ছিল, সেই প্রপার্টিসটা আমরা এখানে ব্যবহার করতেছি। খেয়াল করে দেখো, এই যেমন আমাদের এখানে 0 থেকে পাই আসছে, তাহলে এ এর জায়গায় আমাদের আছে পাই। তো ওই পাই জিনিসটাই আমরা এখান থেকে যেখানেই এক্স আছে সেখানেই পাই - এক্স এবার বসাবো। তো প্রথমে আমাদের এক্স ডিএক্স ছিল, তো আমরা এখানে বসাবো পাই - এক্স ডিএক্স। এখানে ডিএক্স একবার হবে, এটা অথবা এটা। আর নিচে আছে 1 + sin x ছিল, তো এই এক্স এর জায়গায় হবে 1 + sin পাই - এক্স। বসিয়ে দিলাম আমরা। তো আমাদের উপরে যা আছে তাই থাকলো, আর নিচে দেখো 1 + sin পাই - এক্স। তো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, যেটা থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। সেকেন্ড কোয়াড্রেন্ট যেহেতু সাইনের ঘর, তো সাইন প্লাস থাকবে। আর যেহেতু পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, জোর গুণিতক 90 ডিগ্রি, তো আমাদের এখানে সাইন সাইনই থাকবে। তাহলে নিচে 1 + sin x, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। উপরে শুধু আমরা পাই - এক্স, তার মানে আমরা দুইটা পার্ট করে নিলাম। আমাদের একটা পার্ট ছিল, আমরা এবার দুইটা পার্ট করে নিলাম, ইন্টিগ্রেশনের দুইটা ভাগ করে নিয়েছি। এটাই ছিল মেন উদ্দেশ্য এখানে করার। তো এখানে দেখো তাহলে আমরা দুই ভাগ করে দিই। একটা উপরে থাকবে পাই - এক্স থাকবে এরপরে। তো আমরা লিখতে পারি 0 থেকে পাই পাই ডিএক্স ডিভাইডেড বাই 1 + sin x, মাইনাস 0 থেকে পাই এক্স ডিএক্স 1 প্লাস ডিভাইডেড বাই 1 + sin x। তো এটা আমাদের লেখা গেল, লিখলাম। এখানে দেখো কিন্তু প্রত্যেকটা লাইনে ডিএক্স দুইবার করে লেখা হয়েছে। জাস্ট এখানে আহ, বইতে এত ভুল হবে আমি বুঝতে পারিনি। জাস্ট এখানে একবার ডিএক্স লিখবা, ঠিক আছে? যেখানেই তোমাদের এটা বোঝার কথা যে ডিএক্স তো দুইবার হতে পারে না, একবার হবে। হয় ডিএক্স এখানে, নাহলে এখানে, যেখানে দাও তোমরা এক জায়গায় দিলেই হবে, বাট একবার, দুইবার না। প্রত্যেকটা জায়গায় ওই একই ভুল হচ্ছে। যাই হোক, তো আমাদের ওটা কোনো দেখার ব্যাপার না, ওটা তোমরা বুঝতে পারবে। তো আমাদের দুই ভাগ করে নিলাম। তো এরপরে আমরা এখানে দেখো এই পাশের যে অংশটা পেলাম, এটা কিন্তু পুরোটাই আমাদের এখানে আই ধরে নিয়েছি। আই মানে হচ্ছে এই যে যেটা আছে সেই যেটা দেওয়া আছে সেইটাকে আমরা আই ধরে নিয়েছি। তো এখানে আবার সেই একটা পেয়েছি, ওইটাকে আমরা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে আমরা কি হবে, i + i = 2i লিখতে পারি আমরা। তো 2i = পাই, যেহেতু একটা কনস্ট্যান্ট, পাই বাই লিখলাম 0 থেকে পাই দিয়ে আবার 1/1 + sin x dx, এটা আমরা লিখতে পারি। তো এখানে আমরা এখানে এখানে এবার কি করব, এখানেও দেখো এখনো কিছু করা যাচ্ছে না। তো নিচে আছে 1 + sin x, তাহলে আমরা 1 - sin x দ্বারা উপর নিচে গুণ করতে পারি। 1 - sin x দ্বারা উপর নিচে গুণ করলে আমরা নিচে পাবো 1 - sin² x, দ্যাট মিনস cos²x। সেটা এখানে লেখা হয়েছে, এই যে cos²x। আর নিচে উপরে আসতেছে 1 - sin x dx। যাই হোক, তাহলে আমাদের এরপরে ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। আবার এটাকে দুই ভাগ করব আমরা। দুই ভাগ করলে আমরা কি পাচ্ছি, পাই আমাদের থাকবে 1/cos²x, দ্যাট মিনস হচ্ছে sec²x dx। আর এখানে পাচ্ছি sin x বাই মাইনাস সাইন, সরি মাইনাসটা থাকলো, sin x/cos²x, এটা আমরা লিখতে পারি sin x/cos x = tan x, আর 1/cos x = sec x। তো এইভাবে লিখতে পারি, 0 থেকে পাই tan x * sec x dx। তো আমাদের এবারে আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি। আমরা জানি sec²x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো tan x, আর sec x tan x sec x কে ইন্টিগ্রেশন করলে পাবো শুধু sec x। তো সেই জিনিসটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। পাই থাকলো tan x - sec x 0 থেকে পাই। তো এরপরে আমরা বসিয়ে দিব, ইন্টিগ্রেশনের লিমিটটা বসিয়ে দেবো। পাই থাকলো, tan পাই বসাবো মাইনাস সেক পাই, তারপর মাইনাস tan 0 প্লাস sec 0, এরকম জাস্ট ক্যালকুলেশন করে মানটা বসিয়ে দিব। তো ওভাবে করলে আমরা দেখবো যে 2 পাবো। এখানে ক্যালকুলেশন করলে 2 আসবে, দ্যাট মিনস 2 পাই আসবে। তো আমরা এই যে 2 পাই পেলাম, এটা হচ্ছে 2i এর মান, আমাদের দরকার শুধু আই এর মান। তো i = হবে পাই শুধু।
তো এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, যদি থাকে আমাকে বলো। ওকে, আমাদের এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল 6, তোমরা জাস্ট এগুলো একটু দেখে নেবে। তোমাদের এক্সারসাইজ যেগুলো আছে ওগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। এখানে এক্সারসাইজ 6টা আছে, এই 6টা সিম্পলি তোমরা প্র্যাকটিস করবে, সেজন্য দেওয়া হয়েছে। তো এই 6টা তোমাদের অ্যাসাইনমেন্টে আসবে। এটা আমাদের ফার্স্ট লেসন ছিল আজকে। জাস্ট ডিফাইনাইট ইন্টিগ্রালের বেসিক কিছু কথা আমরা দেখেছি এখানে, বেসিক কিছু এক্সাম্পল দেখেছি। যদি কারো এই ক্লাসের সমস্যা থেকে থাকে আমাকে বলো। ওকে, আমরা নেক্সট লেসনে যাচ্ছি। লেসন 14 যেটা আছে, এটাও ডিফারেন্ট ইন্টিগ্রালের ওখান থেকে কন্টিনিউশন চলে আসছে। আহ, এখানে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস তোমাদের এখানে জানার জন্য এটা লেখা হয়েছে। তোমাদের যদি বলা হয় যে ভাইবা যদি হয়, মনে করো আমাদের ফাইনালের কথা বলা ছিল যে 50 মার্কস তোমাদের ফাইনাল। তো এখানে ফাইনালের মধ্যে আমি 40 মার্কস অ্যাসাইনমেন্ট নিব, আর তোমাদের 10 মার্কস ভাইবা থাকবে। তো 10 মার্কস ভাইবার জন্য অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে কি কি, সেই মধ্যে একটা প্রশ্ন থাকবে যে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস এটা কি হবে, সেটা তোমাদের এখানে লেখা আছে। লেট এফ অফ এক্স বি এ ফাংশন সাচ দ্যাট এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ অফ এক্স, দেন ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু বড় হাতের এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা তোমরা জানো, বাট এটাকে বলা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। এটা প্রশ্ন করা হতে পারে ভাইবা বোর্ডে বা যে কোনো জায়গায় প্রশ্ন এটা হতে পারে, তোমরা ম্যাথ স্টুডেন্ট হিসেবে এটা জানা দরকার। সো আমি এটা সেটার জন্য উল্লেখ করেছি এখানে। এক্সাম্পল রিলেটেড ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম। তো ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম মানে হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রালের যে আমাদের প্রসেস সেটাই, বাট তোমাদেরকে জানার জন্য আর কি। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইভালুয়েট দ্য ফলোইং ইন্টিগ্রালস 2 থেকে 3x² dx। এটা সিম্পল, তোমরা পারবে। ফার্স্ট যেটা আছে, তো এর পরেরটা আছে 2 নম্বরটা থেকে আমরা দেখি। আর এখানে খেয়াল করে দেখবে, এখানে কিন্তু বলে দেওয়া আছে ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরাম অনুসারে করতে বলা হয়েছে। তো ওই থিওরামটা কিন্তু আমাদের সব জায়গায় একটু উল্লেখ করতে হবে। আগে যেমন করছি অটোমেটিক ইন্টিগ্রেশন করে বুঝিয়ে দিয়েছি, এরকম না, জাস্ট এখানে এই যে সূত্রটা আমরা ব্যবহার করছি সেই সূত্রটার কথা আমাদের একটু উল্লেখ করতে হবে। এটার জন্যই বলা হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা ম্যাথে কিন্তু প্রথমে আমরা আই ধরে নিয়েছি, আই 2 থেকে 3 x² dx, সিন্স x² dx ইজ ইকুয়াল টু x³ বাই 3 ইজ ইকুয়াল টু বড় হাতের এফ অফ এক্স। এটা ধরে নেওয়া হয়েছে ওই সূত্রের সাথে মিলানোর জন্য। তো দেয়ারফর বাই দা ফার্স্ট বা সেকেন্ড যেটা ফান্ডামেন্টাল থিওরাম উই গেট আই ইজ ইকুয়াল টু এফ অফ 3 মাইনাস এফ অফ 2। এটা জাস্ট ওই ফান্ডামেন্টাল থিওরাম আমরা দেখেছি এফ অফ বি মাইনাস এফ অফ এ, সেটাই আমাদের বসা হয়েছে এখানে। বি মানে হচ্ছে 3 আর এ মানে হচ্ছে 2। তো সেটাই বসা হয়েছে এফ অফ 3 মাইনাস এফ অফ 2 ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা এফ অফ এক্স এটা দেওয়া আছে, দ্যাট মিন্স x³ বাই 3 এর জায়গায় ওটা বসিয়ে এভাবে লিখতে হয়। তো এটা আমাদের আসলে ফান্ডামেন্টাল থিওরামের মাধ্যমে করা, মানে জাস্ট ওই থিওরামটা মাথায় রেখে ওই থিওরামের যে প্রসেসটা আছে সেটা উল্লেখ করে করা। এটার ক্ষেত্রে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে ওই যে এফ আনতে হবে, এছাড়া কিছু না, বড় হাতের এফ অফ এক্সটা। এরপরে আমাদের পরেরটা দেওয়া আছে 4 থেকে 9, যেটা লিমিট আছে √x/(-3 - x^2 এর হোল স্কয়ার ডিএক্স। তো এটা দেওয়া আছে, এটাকে প্রথমে আই ধরে নিতে হবে। আহ, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের এখানে মানে ধরে নিতে হবে, কারণ এখানে আমাদের আগের মতো কিন্তু ডাইরেক্ট করা যাচ্ছে না। 30 - x(3/2) x^3/2 এটাকে আমরা কি ধরে নিয়েছি, যেটা ধরতে পারতাম বা টি ধরে নেওয়া হয়েছে এখানে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো -3/2 √x dx/(dt)। আমাদের উপরে এখানে আছে কি √x dx আছে, তো আমরা ওইটা নিব। √x dx = -2/3
ডিটি, এটা পাবো আমরা, এই যে সেটা লিখছে √x dx -2/3 ডিটি। এই মানটা আমরা পেয়েছি, এই মানটা এখানে বসাতে হবে আমাদের, প্লাস √x, এটা ইজ ইকুয়াল টু, এবার ডিটি তে কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু লিমিটটা নিয়ে আসতেছি না। ফান্ডামেন্টাল থিওরামে কিন্তু আমরা লাস্ট লিমিট যখন বড় হাতের এফ অফ এক্স এর মান পাবো, তারপর আমরা কিন্তু লিমিটের কাজ করব, ডাইরেক্ট ইন্টিগ্রেশনে কোনো লিমিটের কাজ করবোই না। তো আমরা বসিয়ে দিলাম -2/3 ইন্টিগ্রেশন অফ ডিটি বাই টি স্কোয়ার। তো 1/t স্কোয়ার, দ্যাট মিনস টি টু দি পাওয়ার -2। এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের পাবো 2/3 বাইরে চলে গেল, 1/t মাইনাস পাবো একটা, সো এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি চলে যাবে। তো 2/3 1/t। এবার আমরা 2/3 1/t, টি এর মানটা আমরা বসিয়ে দিব, টি ইজ ইকুয়াল টু এই পুরোটা এটা বসিয়ে দিয়েছি, যেহেতু ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ধরে নিয়ে নিলাম, বড় হাতের এফ অফ এক্স ধরে নিতে হবে সূত্র অনুসারে। তো আমরা এখানে বসিয়ে দিলাম এফ অফ এক্স। তো এরপরে আমরা যেটা আছে, এফ অফ এক্স এর মান, আমাদের দুটা মান দরকার, যেহেতু এখানে আমাদের লিমিট দেওয়া আছে 4 আর 9, তাহলে এফ অফ 4 বের করতে হবে, এফ অফ 9 বের করতে হবে, এবং তার ডিফারেন্স বের করতে হবে। তো এখানে সেই কাজটা এখানে করেছে। এফ অফ 9 এর মান তোমরা চাইলে এখানে আলাদা বের করে নিতে পারো, এফ অফ 9 এর মান প্রথমে বের করতে পারো, তারপর এফ অফ 4 এর মান বের করতে পারো, তারপর আই ইজ ইকুয়াল টু এই মান দুটো বসাতে পারো, যে এখানে যেমন আলাদা ক্যালকুলেশন করছে এখানে বসেই, তো তোমরা সেভাবে বসে ক্যালকুলেশনটা করতে পারো। তো যখন করবা তখন এখানে এই যে করে দেওয়া হয়েছে, তোমরা জাস্ট ক্যালকুলেশন, এটা তো আমাদের বোঝানো কিছু নাই, সিম্পলি তোমরা এফ অফ 9 এর মান, এফ অফ 4 এর মান বের করে ডিফারেন্স যেটা পাবে সেটা হবে 19/99, এটাই তোমাদের অ্যান্সার। তো এইভাবে যদি বলে দেওয়া থাকে যে মানে ফান্ডামেন্টাল থিওরাম ব্যবহার করে এক্সাম্পল গুলো সলভ করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এভাবে করতে হবে, তখন কিন্তু তোমরা ওই ডাইরেক্ট যে ইন্টিগ্রেশন প্রসেস প্রথম যেটা করেছি সিম্পল ডিফারেন্ট ইন্টিগ্রালের যে সূত্রটা ছিল সেটা অ্যাপ্লাই করলে হবে না। সূত্র একই, বাট এটা একটু মানে দেখতে অন্যরকম দেখাচ্ছে এবং নিয়ম অনুসারে করতেছি, এটা হচ্ছে পার্থক্য। যদি বলে দেওয়া থাকে তাহলে এইভাবেই করতে হবে। তো এবারে এরপরে ওরকম দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে, জাস্ট তোমরা দেখে নিবে সবগুলোতেই ওরকম এফ অফ এফ, এফ এর মানটা বের করে, বড় হাতের এফ এর মান বের করে, লোয়ার লিমিট আর আপার লিমিটের মান বের করে তাদের ডিফারেন্স করছে, এভাবে করে সলভ করা হয়েছে। তো এরপরে আমরা এখানে যেটা দেখবো ওটা ছিল আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল থিওরামের যে ম্যাথ গুলো ছিল ওখানে পর্যন্ত ছিল। এবার আমরা দেখবো এক্সাম্পল অফ ট্রিকোনোমেট্রিক ডিফাইনাইট ইন্টিগ্রাল। তো ট্রিকোনোমেট্রিক এর কিছুটা দেখবো। তো ট্রিকোনোমেট্রিক সম্পর্কে এখানে লেখা আছে, দেখো সাইন স্কোয়ার এক্স ডিএক্স আছে, আর লিমিটটা দেওয়া আছে -π/4 থেকে π/4। যাই হোক, সাইন স্কোয়ার এক্স আছে, এটাকে প্রথমে আমাদের ভাঙাতে হবে। আমরা বলেছি যে ইন্টিগ্রেশন করার সময় যদি মানে সাইন বা কস থাকে, তার পাওয়ার যদি একের বেশি থাকে, প্রথম কাজটা হবে সেই স্কোয়ার বা কিউব যেটা আছে সেটাকে সরানো, তারপর ইন্টিগ্রেশন করতে হবে। এটা আমরা ইনডিফাইনাইট ইন্টিগ্রালের সময় আমরা দেখেছি, এই জিনিসটা এখানে করা হয়েছে। যেমন সাইন স্কোয়ার এক্স আছে, এখানে একটা 2.5 টু নিতে হবে একটা, দেখো। তো এখানে একটা আরেকটা সূত্র করেছে, দেখো এখানে ওই এই টুটা কিভাবে নিয়ে আসছে সেটা আমি একটু বলতেছি। এই টুটা আমাদের দেখো এখানে লিমিট ছিল -π/4 থেকে π/4, একই জাতীয় জিনিস প্লাস মাইনাসে আছে। তো এইটাকে কিন্তু জিরো থেকে নিয়ে আসা যায়। তো সেটা কিভাবে করা হয়েছে, আচ্ছা আমরা ফার্স্ট যে লেসনটা ছিল সেখানে, তো আমরা ব্যাক যাচ্ছি, সেখানে আমাদের ওখানে আমরা প্রপার্টিস পড়েছিলাম, সেই প্রপার্টিসে আমাদের ছিল ওটা, আমি একটু দেখি সেটা। এই প্রপার্টিস গুলো কিন্তু আমাদের খুবই দরকার পড়বে প্রত্যেকটা প্রপার্টিসে। তো এরকম যদি আমাদের থাকতো, এই যে, হ্যাঁ, এইটা -a থেকে +a আছে, আর এখানে একটু এখানে 2, এখানে এটা জিরো হবে, এখানে একটু ভুল আছে, এখানে 0 থেকে a এফ অফ এক্স ডিএক্স। 9 নম্বর যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করতেছি। যদি এরকম থাকে -a থেকে +a, তো এটাকে থেকে 0 থেকে শুরু করা যায়, 0 থেকে +a নেওয়া যায়, কিন্তু এর আগে একটা 2 দিতে হয়, এখানে কিন্তু ভুল আছে, আমি আবারও বলতেছি, এখানে 0 হবে। আমরা সূত্রে ওখানে যখন ম্যাথ করেছি তখন 0 থেকে কিন্তু π/4 নিয়েছি, এখানে 0ই হবে। আর এখানে 2 আসবে একটা এক্সট্রা, এই যে এটা যদি তুমি -a থেকে না নিয়ে শুধুমাত্র প্লাসে নিয়ে করতে চাও, তাহলে 0 থেকে সেটা থেকে এটা আসবে। এই 9 নম্বর সূত্রটাই আমরা অ্যাপ্লাই করেছি ওখানে। সো আমরা চলে যাচ্ছি।
তো আমরা দেখছিলাম যে মাইনাস ছিল, তো সেজন্য একটা 2 দিলাম। 0 থেকে π/4 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, তো আমাদের স্কোয়ার এখনো যায়নি। তো আমাদের একটা সূত্র আছে আমাদের, যাই হোক এই টুটাতে যদি আমরা এখানে নিয়ে আসি, এখানে হয়তো বা টু একটা এক্সট্রা এখানে নিয়েছে, আবার এখানে একটা টু নিয়েছে, দরকার নেই। আমাদের জানি এই টুটা যদি আমরা ভিতরে নিয়ে আসি, আমরা জানি টু সাইন স্কোয়ার এক্স এর একটা সূত্র আছে, 1 - cos 2x ইজ ইকুয়াল টু 2 sin স্কোয়ার এক্স। ওই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করবো, তো 1 - cos 2x লেখা যায়। এই টু টু কাটাকাটি যায়, তো এই টু টু আমার লেখারই দরকার নেই, কারণ এই টুটা আমি যদি ভিতরে নিয়ে আসি তাহলে তার এক্সট্রা এই ডিভাইডেড বাই 2 এটার দরকারই নাই আমাদের। তো 1 - cos 2x, তাহলে 0 থেকে π/4 1 - cos 2x dx। এখন কিন্তু আমাদের কোনো স্কোয়ার নাই। এবারে এটাকে আমরা ইন্টিগ্রেশন করে তারপর আমরা লিমিট বসিয়ে দিব। যেহেতু আমাদের এখানে কিন্তু বলেনি যে ফান্ডামেন্টাল থিওরামের মাধ্যমে করো, সো আমরা কিন্তু এটা নর্মালি যেটা প্রসেসে আছে সেটা করতেছি আমরা। তো আমাদের ওয়ান কে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো, আর cos 2x কে আমরা ইন্টিগ্রেশন করলে প্রথমে পাবো sin 2x/2, কারণ আমরা 2x ধরেছি এক্স কে। তো 2x কে যদি ডিফারেন্সিয়েশন করি সেটা পাচ্ছি 2, এই দুটো ডিভাইডেড বাই 2 দিতে হবে। তো দিলাম যেটা এক্স মাইনাস sin 2x/2, আর এরপর লিমিট বসাতে হবে 0 থেকে π/4। প্রথমে π/4 বসবে, তারপর মাইনাস, তারপরে আবার এক্স এর জায়গায় 0 বসবে। তো 0 বসালে তো আর কিছু থাকতেছে না, শুধু আমাদের π/4 বসাতে হবে, কারণ π/4 মাইনাস হাফ সাইন π/2, কারণ এখানে একটা 2 আছে। 2 × π/4 দ্যাট মিন্স π/2। এরপরে আমরা sin 90 ডিগ্রি মানটা বসাবো, যেটা আসবে সেটা অ্যান্সার। অ্যান্সারটা পাচ্ছি π/4 মাইনাস হাফ, এটা আমাদের অ্যান্সার। এরপরে আমাদের এক্সাম্পল 2 তে এখানে আরো আছে, দেখো এখানে এক্স সাইন এক্স ডিভাইডেড বাই 1 + cos² এক্স ডিএক্স আছে। তো আমরা সাধারণত আমাদের ইনডিফাইনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু যে ইন্টিগ্রালটা আছে যেটাকে আমরা আই ধরার প্রয়োজন হতো না তেমন একটা, কিন্তু ডিফাইনাইট ইন্টিগ্রাল করতে হলে অনেক ক্ষেত্রে আই ধরে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ডাইরেক্ট করে আমাদের এটা মান আসে না। তো যার কারণে এটা এখানে আই ধরে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যদি এটাকে যদি এক্স আছে, এই এক্স এর ঝামেলার কারণে আমরা এখানে cos 1 + cos² এক্স কে যদি ধরে নিই, তাহলে ওই এক্স টা আমরা পাবো না, তো ঝামেলা থেকেই যাচ্ছে। যার কারণে আমরা ওই আগে দেখেছি যে 0 থেকে π আছে, তো ওই যে 0 থেকে a f(x) dx ছিল সূত্রটা, যে f(a - x) বসাতাম, সেই সূত্রটাই আমরা এখানে আবার অ্যাপ্লাই করতেছি। অলরেডি আমরা একটা দিক করেছি, সেটাই আমরা আবার করতেছি। এক্স এর জায়গায় বসাবো π - x sin π - x cos² π - x বসালাম। ক্যালকুলেশন করলে উপরে আসতেছে আমাদের এখানে π - x sin x dx। তো এটাকে এখন দুই ভাগ করে দিলাম, একবার এক ভাগে পাই নিলাম, আরেক ভাগে নিলাম কি এক্স সাইন এক্স। তো এক্স সাইন এক্স তো এটা দেওয়াই আছে আই, এটা ধরে নিয়েছে আই, তো এটাই হয়েছে পাই 0 থেকে π sin x dx ডিভাইডেড বাই 1 + cos² এক্স মাইনাস আই। মাইনাস আই মানে হচ্ছে এই যে এক্স সাইন এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 + cos²এক্স, এটা পুরোটা। তো এই আইটা এবার এই পাশে চলে যাবে, তাহলে 2i হয়ে যাবে। 2i ইজ ইকুয়াল টু পাই 0 থেকে π sin x dx ডিভাইডেড বাই 1 + cos² এক্স ডিএক্স। যাই হোক, এবার আমাদের পাই, আমাদের যেহেতু আই এর মানটা বের করতে হবে, তো আমরা এখানে কি করেছি, এই টুটাকে আমরা এবার এই পাশে নিয়ে আসছি, π/2 লিখেছি, আর যা আছে তাই লিখলাম। এখনো আমাদের এটা সলভ হয় নাই, কিন্তু এবার দেখো এবার আমরা কিন্তু ধরে নিতে পারবো 1 + cos², এখানে যদি শুধু cos² বা এটাকে cos যেটা আছে cos কে যদি আমরা জেড ধরে নিই বা টি ধরে নিই, ওইটাকে ডিফারেন্সিয়েশন করলেই তো আমরা -sin x dx পাবো। এই sin x dx যেহেতু আছে, তাহলে cos x কে আমরা জেড বা টি ধরে নিয়েছি এখানে যেহেতু। তো আমরা ধরে নিলাম পুট cos x is equal to t, so -sin x dx is equal to dt, that means sin x dx is equal to -dt পেয়ে গেলাম। এরপরে কাজ হচ্ছে লিমিট চেঞ্জ করা, 0 থেকে π আসছিল, ওইটা চেঞ্জ হয়ে যাবে যখন x ইকুয়াল টু 0, তখন t এর মান পাবো 1, এখানে আমরা বসাবো। x এর জায়গায় 0 বসো, cos 0 এর মান হচ্ছে কত 1, তো t ইজ ইকুয়াল টু 1 পাবো। x ইকুয়াল টু 0 হলে t ইজ ইকুয়াল টু 1, আর x ইকুয়াল টু পাই হলে t ইকুয়াল টু -1 পাবো। তো লিমিট আগে ছিল আমাদের 0 থেকে π, এবার আমাদের চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে 1 থেকে -1। দেখো ওই যে আমাদের বলছিলাম আপার লিমিট লোয়ার লিমিট মানে বড় হয়ে যাচ্ছে, লোয়ার লিমিটটা কিন্তু আপার লিমিটের চাইতে এবার বড় হয়ে গেছে, তো একটা মাইনাস দিতে হবে। তো যাই হোক আমরা আগে বসাই। তো i ইজ ইকুয়াল টু, দেখো এখানে লোয়ার লিমিট হয়েছে 1 আর আপার লিমিট হয়েছে -1, আর π/2 এখানে মাইনাসটা কেন আসছে, এই মাইনাসটা আসছে যে আমাদের মাইনাস ছিল, এই মাইনাস সাইন এক্স আসছে না, যার কারণে সেই মাইনাসটাই।
তো ডিটি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার পেলাম। তো যেহেতু এখানে লিমিটটা লোয়ার লিমিট বড় আছে, তো এটাকে ইন্টারচেঞ্জ করতে হলে একটা মাইনাস দিতে হবে। অলরেডি একটা মাইনাস আছে, আরেকটা মাইনাস দিলে প্লাস হয়ে যাবে। তো প্লাস পাই বাই টু মাইনাস ওয়ান থেকে ওয়ান ডিটি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। এরপরে কাজ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করলে আমরা পাবো কি, ওয়ান ডিটি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার, দ্যাট মিনস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স, দ্যাট ইজ ট্যান ইনভার্স এক্স, যে সূত্রটা ছিল ইন্টিগ্রেশনের সেই সূত্রটা। এই যে ট্যান ইনভার্স টি, জিরো থেকে ওয়ান, লিমিট চেঞ্জ হয়ে গেছে জিরো থেকে ওয়ান। আমি জিরো থেকে ওয়ান কেন দিয়েছি এখানে, দেখো এখানে কিন্তু পাই রেখেছি। এই জিরো মাইনাস ওয়ান থেকে ওয়ান ছিল, তো মাইনাস থাকলে কি ওই আবাকারের মতো একটা টু দিতে হয়, সেই টুটা আমরা দিয়েছি। আর এখানে নিচে টু ছিল, কাটাকাটি যে শুধু পাই রয়েছে, আর জিরো থেকে ওয়ান হয়ে গেছে। তো আমাদের সবকিছুই নিয়ম মাফিক চলতেছে। তো বললাম আমরা সেটা ট্যান ইনভার্স কি, এবার জিরো থেকে ওয়ান বসিয়ে দিব। প্রথম ওয়ান বসাবো, ট্যান ইনভার্স ওয়ান মাইনাস ট্যান ইনভার্স জিরো। ট্যান ইনভার্স ওয়ান এর মানও জানি, ট্যান ইনভার্স জিরো এর মানও জানি। ট্যান ইনভার্স জিরো এর মান জিরো, ট্যান ইনভার্স ওয়ান এর মান পাই বাই ফোর। বসিয়ে দিলাম, পাই রোলে বাইরে, পাই বাই ফোর মাইনাস জিরো, দ্যাট মিনস পাই স্কোয়ার বাই ফোর। তো এভাবে করে আমাদের পাই স্কোয়ার বাই ফোর আমরা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে গেলাম। তো আমাদের এখানে মানে আমাদের কিন্তু ইন্টিগ্রেশন যে ডিফারেন্ট ইন্টিগ্রাল করতেছিলাম, এখানে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু মানে লেভেল আপ করতেছি, ঠিক আছে। তোমরা প্রথম যেটা লেসনে ছিল সিম্পলি ইন্টিগ্রেশনটা আমরা করেছিলাম, জাস্ট আমাদের ডিফারেন্সটা বের করা ছিল। তারপর আমরা ফান্ডামেন্টাল থিওরাম সম্পর্কে দেখলাম সেখানে কিভাবে করতে হয়। এবার কিন্তু আমরা আস্তে আস্তে বড় বড় যে ইন্টিগ্রেশনের দিকে যাচ্ছি। সো সবাই খেয়াল রেখো যে ইন্টিগ্রেশন কিন্তু আস্তে আস্তে মানে আমরা বড় দিকে যাচ্ছি। এখান থেকে আমরা মান পেয়ে গেলাম। আরেকটা এক্সাম্পল আমরা দেখি আজকের ক্লাসে। এক্সাম্পল থ্রি যেটা আছে, ইভালুয়েট জিরো থেকে পাই বাই টু আছে, সাইন টু দি পাওয়ার ফোর এক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস কস টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স। তো এটা অনেক বড় একটা পাওয়ার দেওয়া আছে। তো প্রথমে আমরা আবারও বলেছি যে ডিফাইনাইট ইন্টিগ্রালের সময় সবসময় আই ধরে নেওয়া ভালো, কারণ বিভিন্ন সময় আইটাকে আমাদের ইন্টারচেঞ্জ করতে হয়, এপাশে ওপাশ থেকে যোগ বিয়োগ করতে হয়। সেম কাজ এখানেও করতেছি, দেখো আমাদের আমরা প্রথমেই যে ওই যে সূত্র প্রপার্টিস থেকে পেয়েছি জিরো থেকে পাই বাই টু, এখানে যদি পাই বাই টু আছে এটাকে আমরা লিখতে পারি, যেখানে এক্স আছে সেখানে আমরা লিখতে পারি কি পাই বাই টু মাইনাস এক্স লিখতে পারি, দেখিয়েছি আমরা প্রথম যে সূত্রটা থেকে, সেই অনুসারে আমরা লিখতে পারি। তো সাইন টু দি পাওয়ার ফোর পাই বাই টু মাইনাস এক্স ডিভাইড, যেখানেই এক্স আছে সেখানেই আমরা পাই বাই টু মাইনাস এক্স বসাবো। তো আমরা এটা কোন সূত্র থেকে পেয়েছি সেটা কিন্তু আমরা দেখিয়েছি, আমি আবার আরেকবার দেখাই সেই সূত্রটা। আমাদের এই প্রপার্টিস গুলো খুবই আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা, যেমন এইখান থেকে আমরা পেয়েছি জিরো থেকে এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো থেকে এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। তো যেখানে এক্স ছিল সেখানে এ মাইনাস এক্স হয়ে যাবে, যেহেতু এখানে আপার লিমিট আছে এ, আর আমাদের ওখানে আপার লিমিট এ এর জায়গায় আছে পাই বাই টু, সেক্ষেত্রে আমাদের পাই বাই টু মাইনাস এক্স হবে। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। এই আমাদের যে প্রপার্টিসটা ছিল সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তো সেই জিনিসটা, এই যে এক্স এর জায়গায় আমরা বসাবো পাই বাই টু মাইনাস এক্স, সব প্রত্যেকটা জায়গায় বসিয়ে দিলাম। তো এখানে সাইন পাই বাই টু মাইনাস এক্স, দ্যাট মিনস আমাদের, আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দ্যাট মিনস 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক থাকে তাহলে আমাদের যখন করা হয় তখন আমাদের কি সাইন কজ হয়ে যাবে, আর কস থাকলে সাইন হয়ে যাবে, মানে বিপরীতটা হয়, এটাই হচ্ছে আমাদের নিয়ম। 90 ডিগ্রি জোড় গুণিতক থাকলে যেটা থাকবে সেটাই ঠিক থাকবে, কিন্তু বিজোড় গুণিতক থাকলে আহ আমাদের চেঞ্জ হয়ে যাবে, বিপরীত হবে। তো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট আছে সেটা অল পজিটিভ ঘর, তো পজিটিভ নেগেটিভের কথা এখানে তেমন কিছু নাই। তো আমরা cos 4x ডিভাইডেড বাই, এখানে দেখো sin 4 পাই মাইনাস এক্স, এটা হয়ে যাবে cos 4x প্লাস sin 4x, এখানে cos 4 ছিল সেটা sin 4 হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেছে। এবার অ্যাডিং ওয়ান এন্ড টু করতেছি, দেখো আমাদের এখানে ছিল উপরে সাইন আর নিচে এটা দেখো নিচের জিনিসটা তো ঠিকই আছে, কিন্তু উপরেরটা তো চেঞ্জ হয়ে গেছে। এবার এক আর দুই যদি আমরা অ্যাড করি তাহলে পাই কি টু আই, কারণ এটাও আই এটাও আই, টু আই ইজ ইকাল টু, এটা দেখো উপরে যেটা ছিল নিচেও কিন্তু সেটা আছে, তো আমরা এটা কাটাকাটি করে দিতে পারতেছি। শুধু থাকতেছে জিরো থেকে পাই বাই টু লিমিট ডিএক্স থাকতেছে, কারণ এই পুরো রাশিতে কাটাকাটি চলে যাচ্ছে, ওয়ান আসতেছে। আর ওয়ান কে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স, তাহলে এক্স জিরো থেকে পাই বাই টু
এটা পাচ্ছি আমাদের ইন্টিগ্রেশন খুবই সহজে আমরা ইন্টিগ্রেশন করলে পাচ্ছি π/2। যেহেতু প্রথমে π/2 বসাবো এক্স এর জায়গায়, π/2 মাইনাস জিরো ইজ ইকুয়াল টু π/2। তাহলে আমরা 2i এটার মান পেলাম π/2। শুধু i এর মান বের করতে হবে, তো i এর মান ইজ ইকুয়াল টু π/4 পেলাম আমরা। এভাবে আমরা বিভিন্ন প্রসেস আমরা ব্যবহার করে ইন্টিগ্রেশনটা করতে পারি। এটা চাইলে অন্য প্রসেসও করা যেত, তোমরা চাইলে অন্য প্রসেসও করতে পারবে, সমস্যা নাই। কিন্তু মানে যতটা সহজ করা যায় বা যতভাবে সহজ করা যায় এটাই আমাদের টার্গেট থাকবে। কারণ ইন্টিগ্রেশন যেটা জিনিসটা আছে আস্তে আস্তে বড় হয়। সো একটা জিনিস যদি বড় হয় তাকে যত ছোট ভাবে করা যায় সেটাই আমাদের টার্গেট থাকবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখি কি একটা জিনিস যে ভাগ হচ্ছে, তো আমরা চাইলে আস্তে আস্তে ভাগ করতে করতে এক সময় তাকে আমরা ওয়ানে নিয়ে আসতে পারবো বা সিম্পলি অ্যান্সারে নিয়ে আসতে পারবো। কিন্তু ইন্টিগ্রেশনের সময় যদি আমরা টেকনিক ব্যবহার না করি, সিম্পলি যদি আমরা নর্মাল নিয়মে চলে যেতে থাকি, দেখা যাবে কি আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট হচ্ছে না। তো ওকে একটা ফরম্যাটে নিয়ে এসে তারপর ইন্টিগ্রেশন করলে ওটা অটোমেটিক আমাদের মান দিবে। তো এই জন্যই আসলে বিভিন্ন টেকনিক রয়েছে ইন্টিগ্রেশনের জন্য, সেগুলো আমাদের মাথায় সবসময় রাখতে হবে। না হলে ইন্টিগ্রেশন করতে গেলে দেখা যাবে যখন অনেক বড় ইন্টিগ্রেশন আছে তখন তুমি সেটাকে যদি কোনো ফরম্যাটে না নিয়ে করো, তো দেখবে তোমরা করতেই এসো সারা জীবন করবে। ইন্টিগ্রেশন মানেই হচ্ছে যোজনীকরণ, মানে বাড়তেছে বাড়তেছে, তো শেষ হবে না। সব সময় এটাকে একটা টেকনিকের মধ্যে রাখতে হয়। ডিফারেন্সিয়েশন তুমি টেকনিকের মধ্যে না রেখেও করে অ্যান্সারে নিয়ে আসতে পারবে, বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তার জন্য আমাদের সবসময় ইন্টিগ্রেশনে কিন্তু, তোমরা যখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছো তখনও কিন্তু প্রায় কৌশল ছিল, 20টার মতো কৌশল কিন্তু তোমরা দেখেছো সেখানে। কৌশলগুলো এই জন্যই লেখা হয়েছে কারণ কৌশল ছাড়া যদি করতে যাও তাহলে করতে পারবা, কিন্তু কখন শেষ হবে তার কোনো সিউরিটি নাই। আর কৌশল অনুসারে করলে খুবই তাড়াতাড়ি তার একটা সলিউশনে চলে আসতে পারবো আমরা। এখানে এক্সাম্পল 4 এ দেওয়া আছে, দেখো ইন্টিগ্রেশন লোয়ার লিমিট এখানে দেওয়া আছে π/6, আপার লিমিট দেওয়া আছে π/3, dx/1 + √/10x। তো এটাকে আমরা লেট আই ইজ ইকুয়াল টু ধরে নিলাম, বলেছি সবসময় আই ধরে নিতে হবে। তো আমাদের এখানে যে কাজটা করেছে √10x আছে ওইটাকে আমরা সাইন কজে ভাঙাইছি। ভাঙাইলে কি হবে, 10x √10x পাবো, √sin x ডিভাইডেড বাই √cos x। তো ওইটাকে লসাগু করছি, লসাগু করলে cos x আসবে, √cos x, সেইটাকে উপরে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে এই যে √cos x, আর নিচে পাচ্ছি কি √cos x প্লাস √sin x। এখানে কিন্তু একটা লাইন মিসিং আছে, এটাকে আমরা 1 নাম্বার ধরে নিলাম। ওই আগের মতো আমরা আবার 2 নাম্বার নিয়ে আসবো। দ্যাট মিনস হচ্ছে ওখানে ওই যে আহ, এখানে দেখো কি করা হয়েছে, জিরো মানে π/3 আর π/6। তো cos 5/3 প্লাস, ও আচ্ছা, এখানে এই যে সূত্রটা আছে আপার লিমিট আর লোয়ার লিমিট, খেয়াল করো এখানে আমাদের দেখি প্রপার্টিস এরকম কিছু আছে কিনা যেটা বসিয়েছে। আমরা লেসন 13-এ চলে যাচ্ছি, প্রপার্টিসটা একটু চেক করব। 2 যাই হোক, এরকম ডাইরেক্ট প্রপার্টিস নাই, তো আমরা দেখি আমরা এখানে কি করেছি। ওকে, এখানে যেটা করা হয়েছে এখানে আমাদের আহ যেটা দুটো লিমিটটা ছিল আমাদের এখানে হয়তো বা প্রপার্টি একটা মিসিং আছে। যদি এরকম আলাদা আলাদা থাকে তো সেক্ষেত্রে আমাদের এই দুটা যোগ করে যেটা হবে সেটা থেকেও আমরা মাইনাস করে এভাবে নিতে পারবো। তো আমাদের ওখানে আমাদের শুধু কিন্তু একটা ছিল, যেমন উপরে ছিল 0 থেকে π/3। তো এটা যদি এভাবে দুটা থাকে সেক্ষেত্রে এই দুটাকে একসাথে নিয়ে -x লেখা যাবে। তো একই নিয়ম, জাস্ট ওখানে ওইটা থেকে ওই প্রপার্টিস থেকে ওইটাকে যদি এক্সটেন্ড করা হয় সেক্ষেত্রে এটা পাই। তো π/3ও ছিল, π/6ও ছিল, দুটা অ্যাড করে নিয়ে -x নিয়েছি। আগের মতো যেমন আমাদের যেটা ছিল সেটা নিয়ে -x করেছি, এখানে ওই একই কাজ করা হয়েছে প্রত্যেকটার জন্য। π/3ও নেওয়া হয়েছে, π/6ও নেওয়া হয়েছে, আপার লিমিটও নিয়েছি লোয়ার লিমিটও নিয়েছি, একই প্রসেসে রয়েছে। তো এবারে ক্যালকুলেশন করলে এই দুটা প্রথমে যোগ করতে হবে, তারপর -x দিতে হবে। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসতেছে, হয়তোবা এরকমই আসবে 3 6 6 12 আসবে লসাগু। তো ক্যালকুলেশন করলে এখানে আসতেছে 3 ছিল, তাহলে 4 আর এখানে 2 6, তো π/2 আসতেছে। তার মানে হচ্ছে cos
π/2 - x। তো cos π/2 - x মানে হচ্ছে মানে cos এর চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, তাই না? কারণ আমরা জানি যে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বেজোড় গুণিতক যেহেতু, তো cos সাইন হয়ে যাবে। তার মানে এখানে দেখো √sin x হয়ে গেছে। আর প্রত্যেকটা তাহলে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই কষ্ট হয়ে যাবে সাইন, আর এই সাইনটা হয়ে যাবে কস, চেঞ্জ করা হয়ে গেছে। তো এটা আমরা কেন করলাম, এখন এই দুইটা যোগ করবো। দেখো একবার আছে উপরে cos x, আর এখানে যা নিচেটা তো ঠিকই আছে, তো এই দুটো যদি অ্যাড করি তাহলে কাটাকাটি চলে যাবে। এইভাবে আমাদের অ্যাড করার এটাই উদ্দেশ্য, যে আমরা এটাকে ইন্টিগ্রেশনটাকে ছোট করে নিয়ে আসলাম, অনেক বড় ইন্টিগ্রেশন ছিল। জাস্ট আমরা একটু টেকনিক করে আমরা জিনিসটা কিন্তু শুধু ডিএক্স টাকে নিয়ে আসছি, পুরো রাশিটা কি কাটাকাটি করে নিয়ে আসছি। তো 2i ইজ ইকুয়াল টু, এখানে কাটাকাটি যাবে, থাকবে শুধু 1 1 ডিএক্স। এরপর আমরা লিমিট বসিয়ে দেবো, এক্স ইন্টিগ্রেশন করলে এক্স ইন্টিগ্রেশন π/3, প্রথমে π/3 বসাবো, তারপর π/6 বসালে যেটা আসবে π/6 আসছে। π/6 যেহেতু 2i ইজ ইকুয়াল টু π/6, ও i ইজ ইকুয়াল টু π/12। তো এইভাবে করে আমরা সলভ করতে পারি। এখানে কিন্তু এক্সারসাইজে আরো এরকম দেওয়া আছে, বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজ গুলো তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে। আজকে ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা চলে আসবে, তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা 5, সেই 5 অ্যাসাইনমেন্টে কিন্তু এটা থাকবে। তো এই সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারো। আর তোমাদের ইউনিভার্সিটি যদি খুলে যায়, তাহলে আমি আমার হাতে যে আমাদের তোমাদের যে মার্কিং এর ব্যাপারটা আছে, মার্কিং এর ব্যাপারটা আমি সেভাবে ই করব। যেহেতু দেখা যায়, যেহেতু আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, যেহেতু অ্যাসাইনমেন্ট ইভ্যালুয়েশন করব, ফাইনালে মার্ক আমি, যদি ইউনিভার্সিটি খুলে, আর যদি না খুলে তাহলে তো আমাদের অ্যাসাইনমেন্টই নিতে হবে। তো অ্যাসাইনমেন্ট যদি হয় তাহলে তো 4টা বা 5টা অ্যাসাইনমেন্ট থাকবে, সেখানে 40 মার্কস থাকবে, 10 ভাইভা থাকবে। আর যদি কোনো কারণে ফাইনাল পরীক্ষার আগে তোমাদের ইউনিভার্সিটি খুলে যায়, তো সেক্ষেত্রে আমাদের যতটুকু অ্যাসাইনমেন্ট হয়েছে সেই মার্কটুকু বাদে তোমাদের ফাইনালে রিটেন এক্সাম হবে যদি ইউনিভার্সিটি খুলে। তো আমি অ্যাসাইনমেন্ট যতটুকু নিব সেটুকু তোমাদের আর দিতে হবে না। যদি আমি অ্যাসাইনমেন্ট 20 মার্কস নিয়ে নিই, তাহলে তোমাদের যেটা মানে মানে ফাইনাল রিটেন এক্সাম হবে, তাহলে 30 মার্কসের রিটেন হবে, সেভাবেই হবে। সো এটা নিয়ে টেনশন নাই, আমরা যেভাবে অ্যাসাইনমেন্ট দিব সেই অনুসারে আমাদের মার্কিং হবে। তো আজকের লেসন সম্পর্কে কারো কোনো যদি কোশ্চেন বা জানার কিছু থাকে, তাহলে তোমরা এখন করতে পারো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে এখানে আইডি গুলো দাও সবাই।